তাহলে আমরা ফাংশনের নেচার থেকে বলতে পারি যে একটা অধীন চলক যতগুলো স্বাধীন চলকের উপর নির্ভর করে সেই অধীন চলকটিকে ওই স্বাধীন চলকটার ফাংশন বলে। আচ্ছা, আমাদের কেমিস্ট্রিতে একটু এরকম হলে যথেষ্ট। তো একটা বিষয় হচ্ছে যে একটা অধীন চলক যদি একাধিক স্বাধীন চলকের উপর নির্ভর করে তখন এই অধীন চলকটার ফাংশন একাধিক রকম হয়। যেমন এখানে দেখা যাচ্ছে যে ওয়াই এই অধীন চলকটা আর এবং ফাই এর উপর নির্ভর করতেছে, সুতরাং ওয়াইটাকে আমরা ফাংশন অফ আর এবং ফাই হিসেবে লিখতে পারি। এবং এখানে দেখা যাচ্ছে যে এই ফাংশনে কিন্তু আর এবং ফাই পরস্পর কিন্তু গুণ হিসাবে আছে। আচ্ছা, তো এই যাবত এই ঘটনাগুলো একটু বুঝে গেছে কিনা আমাকে একটু বলো তো, একটু কমেন্টসে একটু জানিয়ে দাও যে বুঝে গেছে কিনা। কমেন্টস করে একটু জানিয়ে দাও, একটু দেখি যে কে কে বুঝতে পারছো, কে কে বুঝতে পারো। আর তোমরা কিন্তু ওই যে এমসিকিউ গুলো সবাই কিন্তু দিচ্ছ না, মাত্র 2-3 জন করে দিচ্ছ আর বাকিরা কিন্তু দিচ্ছ না। এমসিকিউ যেগুলো তোমাদেরকে সরবরাহ করে তোমরা অ্যান্সার করবো। আচ্ছা, লাবিব বলেছে জি স্যার, রাগিবুল বলেছে জি স্যার, মুহিবুল বলেছে জি স্যার, মিল্লাত বলেছে জি স্যার, সোহান বলেছে জি স্যার। আচ্ছা, সবাই কিন্তু এবার বুঝতে পাইছে, গুড, অনেক অনেক ধন্যবাদ। তো এই পাতাটা এভাবেই থাক, আমরা আবার আগের পাতায় যাই, ওখানে কিছু লেখা আছে আমাদের। আচ্ছা, তাহলে ঘটনাটা কি ছিল? ঘটনা ছিল এরকম যে আমাদের পরমাণুটা হচ্ছে একটা স্ফেরিক্যাল সিস্টেম বা বর্তুলাকার সিস্টেম। এই সিস্টেমের উপরস্থ কোনো বিন্দুর অবস্থান বা তথা ইলেকট্রন অবস্থান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের 3টে চলক লাগে। একটা হচ্ছে আর, যেটা নিউক্লিয়াস থেকে ওই জায়গার দূরত্ব নির্দেশ করতেছে। একটা হচ্ছে থিটা, যেটা জেড অক্ষের সাথে বা এভাবে বলা যায় এক্স ওয়াই সমতলের সাথে লম্বভাবে বিদ্যমান অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে অবস্থান করছে, সেটা থিটা। এবং একটা হচ্ছে ফাই, যেটা মূলত এক্স ওয়াই সমতলে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা নির্দেশ করে। এখানে এই থিটাটাকে বলা হচ্ছে পোলার অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে পোলার ANGLE অ্যাঙ্গেল। আর এই ফাইটাকে বলা হচ্ছে এজিমাথাল, MUTHUL এজিমাথাল অ্যাঙ্গেল, ANGLE অ্যাঙ্গেল। তো আমরা একটু আগে দেখলাম যে যখন দ্বিমাত্রিক ছিল, মানে যখন বৃত্তাকার ছিল, এইরকম ক্ষেত্রে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে আর এর সাথে এক্স এর সম্পর্কটা হচ্ছে এরকম যে এক্স ইজুকাল হচ্ছে আর কস থিটা আর ওয়াই ইজুকাল ছিল আর সাইন থিটা। এখানেও কিন্তু এই বিন্দুর অবস্থান যেহেতু এটা ত্রিমাত্রিক, সুতরাং 3টে চলক লাগবে, এক্স ওয়াই জেড লাগবে। এবং 3টে চলকের সাথে এই আর থিটা এবং ফাই এর কিন্তু সম্পর্ক স্থাপন করে দেওয়া যায়। সেটা হচ্ছে এরকমটা হয় তখন সম্পর্কটা যে এক্স ইজুকাল হয় আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইজুকাল হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, এবং জেড ইজুকাল হচ্ছে আর কস থিটা। তো এগুলো কিভাবে হলো দেখানোর কি প্রয়োজন আছে? জি না স্যার, লাগবে না। আচ্ছা, তাহলে সোজা কথা আমরা এটুকু মনে রাখবো যে ত্রিমাত্রিক ক্ষেত্রে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য দুইভাবে, যখন আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করি তখন এক্স ওয়াই জেড এর সাহায্যে প্রকাশ করা যায়। যখন স্ফেরিক্যাল সিস্টেম বিবেচনা করি বা স্ফেরিক্যাল প্রসঙ্গ কাঠামো বিবেচনা করি তখন আর থিটা ফাই এর সাহায্যে প্রকাশ করা যায়। এবং এক্স ওয়াই জেড এর সাথে আর থিটা ফাই এর কিছু সম্পর্ক আছে, থাক, ভালো কথা। এখন আমরা জানি যে ইলেকট্রন নাকি তরঙ্গ আকারে চলে বা ইলেকট্রনের তরঙ্গ গতি আছে। ইলেকট্রনের যদি তরঙ্গ গতি থাকে তাহলে ইলেকট্রনের জন্য অবশ্যই একটা তরঙ্গ সমীকরণ থাকবে, কারণ প্রত্যেকটা তরঙ্গের জন্য একটা তরঙ্গ সমীকরণ আছে। তোমরা যখন ফিজিক্স পড়বা তখন দেখবা যে স্থির তরঙ্গের সমীকরণ আছে, গতিশীল তরঙ্গের সমীকরণ আছে। তারপর গতিশীল তরঙ্গ এক্স অক্ষের দিকে গতিশীল থাকলে কিরকম তরঙ্গ সমীকরণ হয় সেটা এরকম কিছু সমীকরণ পাবে। তো আমরা যদি পি বিন্দুটাকে যদি ইলেকট্রন হিসেবে বিবেচনা করি এবং এই পি বিন্দুটা যদি মনে করি যে একটা তরঙ্গ আকারে যদি অবস্থান যদি পি বিন্দুতে যদি আমরা পাই তাহলে পি বিন্দু আমরা একটা সমীকরণ পাবো, এটা হচ্ছে এই সমীকরণটা। এই সমীকরণটাকে দেখা যাচ্ছে যে এক্স ওয়াই এবং যেটার সাহায্যে প্রকাশ করা হয়েছে, সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় শ্রোডিঞ্জারের সমীকরণ, শ্রোডিঞ্জারের সমীকরণ। এই সমীকরণটা কিভাবে আসলে তার প্রমাণ কি তোমরা কি দেখতে চাও? জি স্যার। আচ্ছা, তো এই সমীকরণটা কিভাবে আসে তার প্রমাণ তোমাদের পরীক্ষায় কখনো আসবে না, কিন্তু তোমাদের যদি আগ্রহ থাকে বা জানার যদি ইচ্ছা থাকে তাহলে আমি এই সমীকরণের প্রমাণটা তোমাকে একটু দেখাতে চাচ্ছি। কতজন দেখতে চাও? স্যার ওই ফুটবল খেলার হলে কাপের মতো ওগুলো কি উপরে?
ফুটবল, হ্যাঁ তীরের মতো পড়ে, ওগুলো কি স্কোয়ারের পরে নাকি এটা? এই যে স্কোয়ার পরে যে ফাইয়ের মতো। জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই তো বলবো, সেটাই বলবো, এটা পরিচয় করে দেবো। এখানে ফাই একটা হচ্ছে ফাংশন, ফাই একটা হচ্ছে ফাংশন, ফাংশন বরং তরঙ্গ ফাংশন বলা উচিত, তরঙ্গ ফাংশন। কিরকম তরঙ্গ ফাংশন? যেহেতু এটা একটা ফাংশন, তাহলে ফাই অবশ্যই একটা অধীন চলক। হ্যাঁ অধীন চলক, কারণ অধীন চলক হচ্ছে একটা ফাংশন, তাই না? ফাই হচ্ছে একটা তাহলে অধীন চলক বা ফাংশন। আচ্ছা, কার ফাংশন? এক্স ওয়াই এবং জেড এর ফাংশন, যেটাকে বলা হচ্ছে তরঙ্গ ফাংশন। মানে এই পি বিন্দুটার অবস্থান যদি আমরা এক্স ওয়াই এবং জেড অক্ষের সাপেক্ষে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা যে তরঙ্গ ফাংশনটা পাবো সেটা হচ্ছে এইটা। এইটাকে বলা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় শ্রোডিঞ্জারের তরঙ্গ ফাংশন বা তরঙ্গ সমীকরণ, তরঙ্গ সমীকরণ। যেখানে ফাইটাকে বলা হচ্ছে একটা তরঙ্গ ফাংশন, ইটা হচ্ছে তোমার মোট শক্তি, ইটা হচ্ছে মোট শক্তি, আর ভিটা হচ্ছে স্থিতি শক্তি বা বিভব শক্তি, স্থিতি শক্তি। আর কি থাকলো? এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, আর কি থাকলো? আর তো কিছুই নাই, তাই না? তো এই সমীকরণটা প্রতিষ্ঠা কিভাবে আসলো আমি দেখাবো কিনা এই প্রশ্নটা রাখছিলাম। কতজন আগ্রহী আছো? একটু জানতে ইচ্ছা করতেছে। জি স্যার। দেখাবো? জি স্যার দেখান। আচ্ছা একটু দেখাই। হ্যাঁ আচ্ছা, তো দেখানোর জন্য আমি মনে করি নেই যে আগে একটা একমাত্রিক, মানে একবার আমি প্রথম অবস্থায় আমি 3 মাত্রিকে যাইতে পারবো না। 3 মাত্রিকে গেলে তোমাদের কাছে বিষয়টা অনেক জটিল মনে হবে। তো আমি ধীরে ধীরে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক কিভাবে হবে সেটা দেখাবো। তা মনে করা যাক যে এইটা আমার একটা মূল বিন্দু, ঠিক আছে? এইটা থেকে এইটা একটা আমার তরঙ্গ, এটা হচ্ছে একটা অ্যামপ্লিটিউড বা এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা মনে করা যাক যে এই দিক বরাবর একটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এখন এই যে এই তরঙ্গটা যেটা এক্স অক্ষ বরাবর গতিশীল আছে, এক্স অক্ষ বরাবর গতিশীল এই তরঙ্গটার উপরে কোনো বিন্দুর অবস্থান যদি আমি নির্ণয় করতে চাই, মনে করা যাক যে এটা একটা বিন্দু হতে পারে, অথবা হতে পারে এটা কোনো একটা বিন্দু, অথবা হতে পারে এটা কোনো একটা বিন্দু। এরকম কেন হচ্ছে? কালারটাই তো চেঞ্জ হয়ে গেল, একটু ওয়েট করো তো। আমার ল্যাপটপটা ডিস্টার্ব দেওয়া শুরু করছে। আরে নতুন করে অ্যাড করতে হবে, সবই তো গেল। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে মনে করা যায় যে এটা হচ্ছে মূল বিন্দু। ও ফাইন, তারপরে এবার চলে আসলো। সমস্যা হচ্ছে ল্যাপটপ। তো এই তরঙ্গটার উপরে কোন একটা বিন্দু হচ্ছে, এটা একটা বিন্দু। একটা রিস্টার্ট প্রয়োজন মনে হচ্ছে। আচ্ছা যাক, রিস্টার্ট তারপর দেবো না, একটু সিস্টেম করতে একটু চলে যায়। মনে করা যায় যে এখানে এক্স ইকুয়াল হচ্ছে 0 এবং এটাই স্বাভাবিক, এবং এখানে এক্স ইকুয়াল এক্স, এখানে কোন একটা বিন্দু আমরা স্থানাঙ্ক নির্ণয় করতে চাই। এই জায়গায় আমরা ফাই এর মানটা কেমন হবে সেটা আমরা নির্ণয় করব। তো এইখানে ফাই এর মানটা কেমন হবে, তো বলা হচ্ছে যে এইরকম একটা তরঙ্গ সাধারণত সরল সন্ধিত স্পন্দন গতির সমীকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। সরল সন্ধিত স্পন্দন গতি কাকে বলা হয়? ওই যে বলছিলাম যে একটা নির্দিষ্ট সময় পর পর যার গতির পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে সরল সন্ধিত গতি। তাহলে এইরকম যদি এই তরঙ্গটা যদি একটা সরল সন্ধিত গতি হয়, অর্থাৎ আমি যে বলছিলাম যে এইরকম একটা বৃত্ত, বৃত্তটাকে সমান দুইটা ভাগ করলাম, উপরের দিকে অর্ধেক অংশ, নিচের দিকে অর্ধেক অংশ, তাহলে একটা তরঙ্গ তৈরি হয়। এটা যেটা সরল সন্ধিত গতি হয়, তাহলে এর সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ফাই ইকুয়াল হচ্ছে এ সাইন টয়েস পাই বাই হচ্ছে ল্যামডা ইন্টু হচ্ছে এক্স। এখানে এক্স কি? এই বিন্দুটাতে এই দূরত্বটা হচ্ছে এক্স, মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা হচ্ছে এক্স, আর এই মূলবিন্দু থেকে বা যে অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে এইখান থেকে তার সর্বোচ্চ যে দূরত্ব এটা হচ্ছে এ, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার। এটা তোমরা ফিজিক্সে পড়বা বিস্তার হিসাবে, অ্যামপ্লিটিউডি, অ্যামপ্লিটিউড বা বিস্তার। আর ল্যামডা হচ্ছে এই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য। এটা বুঝতেই পারছো যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। আর থাকলো এক্স, এটা এক্স অক্ষ বরাবর কত দূরে অগ্রসর আছে সেটা নির্দেশ করতেছে। তার মানে হচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করতে চাই, এটা হচ্ছে এক্স একটা অক্ষ বরাবর।
তাহলে আমাদের এখানে চলক হচ্ছে কিন্তু এক্স, তাহলে আমাদের এই যে স্বাধীন চলক এক্স এবং অধীন চলক হচ্ছে ওয়াই ইয়া ফাই, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে সাই, পিএসআই, এটা হচ্ছে সাই, উচ্চারণটা হচ্ছে সাই। তাহলে এই সাইটা হচ্ছে একটা অধীন চলক আর এক্সটা হচ্ছে একটা স্বাধীন চলক। তাহলে যেটা হবে যে এই সাইটাকে এক্স এর একটা ফাংশন বলা যাবে। তো যদি সাই যদি এক্স এর ফাংশন হয় তা এক্সটা হচ্ছে একমাত্রিক, তাহলে আমরা বলতে পারবো যে এই তরঙ্গ সমীকরণটা কেবল এক অক্ষ বরাবর যদি ইলেকট্রনটা গতিশীল থাকতো, অর্থাৎ এরকম বৃত্তাকার বা স্ফেরিক্যাল সিস্টেমে গতিশীল না থাকে, যদি অক্ষ বরাবর যদি গতিশীল থাকতো তাহলে আমরা এরকম একটা সমীকরণ পেতাম। তো এই সমীকরণটাকে আমি একটু অন্তরীকরণ করতে চাই, দুইবার অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করার জন্য আমার একটা সূত্র একটু প্রয়োজন, এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে, যেহেতু তোমরা এখন অন্তরীকরণ করো নাই। যখন তোমরা অন্তরীকরণ করবো তখন তোমাদের কাছে এই সূত্র একদম ডাল ভাত মনে হবে। সেটা হচ্ছে যে ডি ডি এক্স, মানে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, ডেরিভেটিভ করি, কাকে যদি সাইন এক্স কে যদি করি তাহলে পাওয়া যায় কস এক্স। আর এইটা যদি এরকম হতো যে ডি ডি এক্স সাইন এম এক্স, এখানে এম একটা হচ্ছে ধ্রুবক, বা মনে করো যে এ এক্স দিই, তাহলে এইটাকে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যেত সাইন এক্স এর অন্তরীকরণ করলে পাওয়া যায় কস এক্স, সেই যে কস এ এক্স, আবার এ এক্স এর আবার অন্তরীকরণ করতে হবে ডি ডি এক্স এ এক্স, এ এক্স এর অন্তরীকরণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে এইটুক জায়গা করলে সেটা পাওয়া যাবে শুধু খালি এ পাওয়া যাবে। তাই ফাইনাল আমরা লিখতে পারবো যে ডি ডি এক্স সাইন এ এক্স, এইটা যদি আমরা অন্তরীকরণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যে এ কস এ এক্স। এইটা আমাদেরকে আপাতত আজকে মনে রাখতে হবে যে সাইন এ এক্স এর অন্তরীকরণ করলে এ কস এ এক্স পাওয়া যায়, এ হচ্ছে একটা ধ্রুবক। আচ্ছা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে একইভাবে যদি আমরা ডি ডি এক্স করি, কাকে যদি আমরা কস এক্স কস এ এক্স কে যদি আবার অন্তরীকরণ করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে যে মাইনাস একটা সামনে আসে এবং সাইন এ এক্স, আর এ এক্স কে অন্তরীকরণ করলে আবার একটা এ পাওয়া যায়, তাই সামনে একটা এ আসে। তাহলে এই জিনিস দুটো আমাদেরকে একটু মনে রাখতে হচ্ছে, আজকের জন্য কি মনে রাখতে হচ্ছে। তাহলে এখন আমরা এইটাকে ধরা যাক যে এইটাকে 1 নম্বর সমীকরণ। তাহলে ইলেকট্রন যদি একটা সরলস্পন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণা হয়, লেখাটা মিশে গেল এই ছবিটা, তাহলে কোনো বিন্দুতে এর অবস্থান নির্ণয় করার জন্য যে ফাংশন পাওয়া যায় সেটাকে সাই দ্বারা সূচিত করা হয় এবং সাই সমান লেখা যায় এ সাইন টয়েস পাই বাই ল্যামডা এক্স। এখন আমরা যদি এইটাকে এক্স এর সাপেক্ষে, এক্স যেহেতু স্বাধীন চলক তাই স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ডি সাই বাই হচ্ছে ডি এক্স, এইটা সমান আমরা পাবো এ তো ধ্রুবক, এ বাইরে থাকলো, অন্তরীকরণ করতে হবে ডি ডি এক্স অফ সাইন টয়েস পাই বাই হচ্ছে ল্যামডা ইন্টু হচ্ছে এক্স, এটার অন্তরীকরণ করতে হবে। তো এটা যদি এখন আমরা অন্তরীকরণ করি সাইন এ এক্স এইরকম হচ্ছে, তাহলে সাইন এ এক্স এর অন্তরীকরণ করলে হচ্ছে এ, এ বলতে এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের এ, এইটুকু হচ্ছে এ। তাহলে সাইন এ এক্স এর অন্তরীকরণ করলে হচ্ছে এ, মানে হচ্ছে টয়েস পাই বাই হচ্ছে ল্যামডা, আর সাইনটার করলে হচ্ছে কস এ লিখলাম, কস লিখলাম, এ এক্সটা হচ্ছে টয়েস পাই বাই হচ্ছে ল্যামডা ইন্টু হচ্ছে এক্স। তাহলে আমরা লিখতে পাচ্ছি ডি সাই বাই ডি এক্স সমান হচ্ছে এ টয়েস পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে কস টয়েস পাই বাই ল্যামডা এক্স। এটা হচ্ছে সমীকরণ নম্বর হচ্ছে 2। এখন 2 নম্বর সমীকরণকে আবার যদি আমি অন্তরীকরণ করি তাহলে যেটা পাওয়া যাবে ডি স্কয়ার সাই, কারণ এটা ডবল ডেরিভেটিভ তো তাই দুইবার ডেরিভেটিভ করতে হবে, ডি স্কয়ার সাই বাই হচ্ছে ডি এক্স স্কয়ার ইজুকাল পাওয়া যাবে এ তো এ এবং 2 পাই হচ্ছে ধ্রুবক, এই দুইটা বাইরে থাকলো, টয়েস পাই বাই ল্যামডা ধ্রুবক এগুলো বাইরে থাকলো। এখন আমাদেরকে অন্তরীকরণ করতে হবে ডি ডি এক্স, কার অন্তরীকরণ করতে হবে এখানে কস টয়েস পাই বাই ল্যামডা এক্স এর অন্তরীকরণ করতে হবে। করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম এরকম পাবো। কি আজব এক কাহিনী, একসাথে সবগুলো কালো হয়ে যাচ্ছে, সবগুলো আবার লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা থাকলো টয়েস পাই বাই ল্যামডা, এটা থাকলো কস এ এক্স এর যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কস এক্স অন্তরীকরণ করলে আমরা পাই মাইনাস সাইন টয়েস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। আর একটা পাই যেটা সেটা হচ্ছে যে এই টয়েস পাই বাই ল্যামডা এক্স এর অন্তরীকরণ করলে আমরা পাই টয়েস পাই বাই হচ্ছে ল্যামডা, এটুক পাই।
এখন যদি আমি লিখি তাহলে এইভাবে লেখা যাবে যে a ইনটু এখানকার টোয়াইস পাই বাই ল্যামডা এখানে থাকলো, এই মাইনাসটাকে সামনে নিয়ে আসি মাইনাস, আর এখানকার যে টোয়াইস পাই বাই ল্যামডা আছে এটা যদি এর সাথে গুণ করে দেই তাহলে 2 আর 2 হচ্ছে যে 4, আর পাই হলে পাই স্কয়ার, ল্যামডা ল্যামডা হচ্ছে ল্যামডা স্কয়ার। তখন এখানে থাকতেছে সাইন টোয়াইস পাই বাই হচ্ছে ল্যামডা ইনটু হচ্ছে এক্স। আজানটা শেষ হোক, আমি ততক্ষণ একটু মুছাই নেই। কি একটা আলোর অবস্থা হচ্ছে, আমার রেজিস্টার দিয়ে শুরু করাই ভালো ছিল। আচ্ছা যাই হোক, এগুলো আবার যে কোথা থেকে আসলো আল্লাহ মাহবুব জানে। তাহলে এখানে একটা দেখো, এখানে এই যে -4 পাই স্কয়ার বাই ল্যামডা স্কয়ার এটাকে আলাদা করে লিখছি, আর এটাকে পাশে লিখে a sin টোয়াইস পাই বাই ল্যামডা ইনটু x লিখছি। তো আমরা জানি যে a sin টোয়াইস পাই বাই ল্যামডা x এটা সমান সাই লেখা যায়, তাই আমরা এখানে লিখতে পারছি যে এখন -4 পাই স্কয়ার বাই ল্যামডা ইনটু সাই। তাহলে আমরা টোটালি যে হিসাবটা লিখতে পাই সেটা হচ্ছে যে এরকম যে ডি স্কয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার। কি একটা অবস্থা, সবগুলো একটু মুছেও দিতে পারতেছি না, এমন একটা অবস্থা। তাহলে এখন আমরা যেটা লিখতে পারতেছি সেটা হচ্ছে যে এরকম ডি স্কয়ার। আচ্ছা তোমরা একটা সমীকরণ দেখে নাও তো, এই সমীকরণটা, এই যে ডি স্কয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার, এইটা সমান লেখা যায় -4 পাই স্কয়ার বাই ল্যামডা ইনটু সাই। তোমরা এইটা একটু লিখে রাখো তো খাতায়, আমি তোমাদের একটু পর জিজ্ঞেস করতেছি আবার। এই পাতাটা টোটালটা এখন আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? স্যার আরেকবার বলেন তো কি লিখবো? আচ্ছা হোক, এটা আমার মুখস্থ আছে এরকম যে ডি স্কয়ার সাই ডিভাইডেড বাই হচ্ছে ডি এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে -4 আছে, আর পাইর উপর স্কয়ার করেছিলাম আর ল্যামডার উপর স্কয়ার করেছিলাম, আর এটা হচ্ছে সাই। এই লাইনটা কিভাবে আসলে তোমরা কি সেটা কি বুঝতে পাইছো? জি স্যার। আচ্ছা তাহলে এই লাইনটা যদি আসে, যদি বোঝা যায়, তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি। এটা লাইনটা থাকে, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 3। এখন আমরা ওই যে ডি ব্রগলির যে সমীকরণটা ছিল ওইখানে আমরা জানছিলাম এইরকম যে ল্যামডা সমান নাকি, এটা একটু পাশে লিখবো, এখানে লিখবো না, একটু জায়গা একটু সেভ করবো। ওইটা সমান আমরা লিখছিলাম এরকম যে ল্যামডা সমান লেখা যাচ্ছিল যে উপরে ছিল এইচ পাই এইচ আর নিচে ছিল এম ভি, এটা ছিল এম এবং ভি ছিল বা সি ছিল আর কি। তো এম ভি এ বলি আর কি ইলেকট্রন বেগের জন্য। এই সমীকরণটা কি মনে পড়ছে? ওই যে ডি ব্রগলির সমীকরণ, জি স্যার। ডি ব্রগলির তরঙ্গ কণা সম্পর্ক সমীকরণ। আচ্ছা তো ল্যামডা সমান যদি এইচ বাই এম ভি হয় তাহলে আমরা মনে হয় এইভাবে লিখতে পারবো যে
এম ভি ইজ ইকুয়াল হচ্ছে এস বাই হচ্ছে ল্যামডা, এটা একটা লিখতে পারবো। তো এটা তো না, আমরা তো ল্যামডার মানটা বসাই দিব। আচ্ছা হোক, ল্যামডার মানটাই বসাই দিই, সমস্যা নাই। তো এটা এভাবে থাক। আর একটা বিষয় হচ্ছে আমরা মোট শক্তি ই কে আমরা লিখতে পাচ্ছিলাম যে গতি শক্তি ই কে প্লাস হচ্ছে বিভব শক্তি তোমার ইপি, এরকম একটা ছিল। তাহলে ই কে সমান লেখা যেত হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম হচ্ছে ইলেকট্রনটার ভর, ভি হচ্ছে ইলেকট্রনটার বেগ, এম ভি স্কোয়ার প্লাস ইপিটা থাকে পাশে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, ইজ ইকুয়াল, আমরা এটাকে এইভাবে মনে হয় একটু লিখতে পারি যে ইটা এখানে থাকলো আর মাইনাস ইপিটাকে এ পাশে নিয়ে আসি, আনলে এ পাশে থাকতেছে হাফ। তো আমি যদি উপরে যদি এম ভি স্কোয়ার করে যদি লিখতে চাই, এম ভি স্কোয়ার করে যদি লিখতে চাই, তাহলে আমাকে একটা কাজ করতে হবে, এম ভি স্কোয়ার না হয় দিলাম, কিন্তু আমাকে নিচে একটা এম দিতে হবে, কারণ একটা এম আমি বেশি লিখছি। আচ্ছা, তাহলে আমি লিখতে পারবো ই মাইনাস হচ্ছে ইপি ইজ ইকুয়াল হচ্ছে হাফ বা 1/2 এম, আর ভিএস এম ভি স্কোয়ার সমান মনে হয় লেখা যায় যে 1 ল্যামডা স্কোয়ার। এইটাকে যদি আর কি স্কোয়ার করি উভয় পাশে, তাই না? তাহলে এই ই মাইনাস ইপি সমান 1 ল্যামডা যে লেখা যায়, এইটা কি বুঝে গেল? হ্যাঁ রাগিবুল, তোমার অ্যান্সারটা নিব, আগে এই সমীকরণটা বুঝে গেল কিনা আমাকে আগে বলো। জি স্যার। তাহলে আমরা মনে হয় একটা জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে যে 2m দ্বারা যদি আমরা মোট শক্তি মাইনাস বিভব শক্তি যদি আমরা করলে আমরা এইটা সমান আমরা 1 ল্যামডা স্কোয়ার আমরা লিখতে পারবো। যদি তাই পাই, এই যে এখানে যে 1 ল্যামডা স্কোয়ার আছে বা এইরকম যে আছে যে মাইনাস 4 পাই স্কোয়ার ইন্টু 1 ল্যামডা স্কোয়ার ইন্টু সাই, এইরকম যে আছে, এইখানে তাহলে কাজ করতে পারে মাইনাস 4 পাই স্কোয়ার ইন্টু এই 1 ল্যামডা, এইটা সমান বসাই ল্যামডা স্কোয়ার, ওইটা সমান বসাই দিতে পারে 2m ইন্টু ই মাইনাস হচ্ছে ইপি, মানে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি সাই। তো 4 দুগুণ হচ্ছে 8। একটা জিনিস মনে হয় এড়াই গেল, কোথায় জানি, এখানটা এইচ হইতো না, এম ভি স্কোয়ার, এম ভি উপরে ল্যামডাটা নিচে আসলো, তাহলে এইরকম হচ্ছে, তাই না? এরাই গেছে, তোমরা একটু খেয়াল করো না, জি স্যার। এটা আমাকে একটু হেল্প করতে পাও নাই। এটা হচ্ছে এইচ স্কোয়ার, এটা হচ্ছে এইচ স্কোয়ার, বা এটাকে লেখা যায় এইচ স্কোয়ার ইন্টু হচ্ছে 1 ল্যামডা স্কোয়ার। যাই হোক, তাহলে যদি এখন 1 ল্যামডার মান যদি এখন বসাই দিতে চাই, তাহলে কি লেখা যাবে? 1 ল্যামডা স্কোয়ারটাকে যদি এখন আমি ল্যামডা স্কোয়ার যদি এখন লিখি, তাহলে ল্যামডা স্কোয়ার সমান লেখা যাবে উপরে এইচ স্কোয়ার থাকলো আর নিচে হবে 2m ই মাইনাস হচ্ছে ইপি, বা উল্টোভাবে যদি বলি 1 ল্যামডা স্কোয়ারটা এখানে থাক, এই এইচ স্কোয়ারটাকে জাস্ট নিচে নিয়ে আসি, মানে এইচ স্কোয়ার এইভাবে করি, তাহলে যেটা হবে এইটার নিচে একটা জাস্ট একটা এইচ স্কোয়ার হবে, তাই না? যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারতেছি ডি স্কোয়ার ফাই বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার, এর সময় লেখা যায় মাইনাস এখানে 4 আর এখানে 2, 4 আর 2 হচ্ছে 8 পাই স্কোয়ার, এখানে একটা এম আছে এম, আর নিচে একটা এইচ স্কোয়ার আছে এইচ স্কোয়ার, ইন্টু হচ্ছে মোট শক্তি মাইনাস হচ্ছে বিভব শক্তি। এই ইপিটাকে পটেনশিয়াল এনার্জি বা ভি করে লেখা যায়, এটা ইপি লিখলেও সমস্যা নাই। তাহলে এখন আমরা টোটাল যেটা লিখতে পারছি ডি স্কোয়ার সাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল না দিয়ে মাইনাসটাকে পাশে নিয়ে আসলে প্লাস হবে 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি ইন্টু হচ্ছে সাই ইজ ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই যে এই সমীকরণটা যে পাইলাম, এইটা হচ্ছে মূলত এক্স অক্ষ বরাবর, শুধু এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কোনো বিন্দুতে অবস্থিত, অর্থাৎ এইরকম ছিল ছবিটা, এইরকম ছিল, এইরকম একটা বিন্দু মনে করছে এখানে সাই বিবেচনা করছিলাম, এই বিন্দুতে তার তরঙ্গ সমীকরণ হচ্ছে এইটা। এখন আমরা যদি শুধু এক্স অক্ষ বিবেচনা না করে এক্স ওয়াই এবং জেড এই 3 অক্ষ বরাবর যদি বিবেচনা করি, তাহলে আমরা এইরকম একটা সমীকরণ পাই, তো যখন একটা নির্দিষ্ট সমীকরণের সাপেক্ষে যদি মানে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর যখন অন্তরীকরণ করা হয়, তখন পূর্ণ ডি ব্যবহার করা হয়, এখানে পূর্ণ ডি ব্যবহার করছি। কিন্তু যদি
তিনটা চলকের মধ্যে, যেমন মনে করা যায় এক্স ওয়াই জেড, এই তিনটার মধ্যে যখন আমি এক্স কে অন্তরীকরণ করবো ওয়াই এবং জেড কে অপরিবর্তিত রেখে, তখন আংশিক ব্যবহার করা হয় এবং তখন ডি না লিখে এইরকম ডেল্টা করে লেখা হয়। এই সন্দেশ তোমরা আরো জানবা, আর না জানলে তো আমি আসি, কারণ প্রাথমিকভাবে তোমাদের কিছু জিনিস অজানা আছে। একটা হচ্ছে তোমাদের অন্তরীকরণ এখনো ভালো মতো জানানো হয়নি। তাহলে টোটাল কথা হচ্ছে যে এক্স ওয়াই এবং জেড অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুতে একটা কণার তরঙ্গটাকে আমরা এই সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি। এই বিষয়টা এখন বুঝে গেল কিনা আমাকে বলো, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে তো জি স্যার। খুবই সুবিধার। এখন এগুলো তো ছিল তোমার কি বলে এগুলোকে, তোমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এগুলো বিবেচনা করা হয়েছিল, তাই না? এখন এগুলো যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা না হয়, যদি আমরা যদি পোলার স্থানাঙ্ক যদি বিবেচনা করি, তো যেহেতু আমাদের পরমাণুটা ঘনকাকার না, পরমাণুটা হচ্ছে আমাদের বর্তুলাকার, তাই পরমাণুর উপরস্থ কোনো বিন্দুতে ইলেকট্রন পাওয়ার জন্য আমাদেরকে পোলার স্থানাঙ্কটা আমাদের জন্য উপযোগী হবে। এখন এক্স সমান যদি আর সাইন থিটা কস ফাই হয়, ওয়াই সমান যদি আর সাইন থিটা সাইন ফাই হয়, জেড সমান যদি আর কস থিটা কস ফাই হয়, তাহলে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার প্রকাশিত এই শ্রোডিঞ্জার সমীকরণটাতে যদি আমরা এক্স ওয়াই জেড এর মানগুলো যদি একটু সিস্টেমেটিক্যালি বসাই দেই অন্তরীকরণ করার পর, তাহলে আমরা আরেকটা সমীকরণ পাবো। এই সমীকরণটাকে বলা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রাপ্ত শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এটাও শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, এটাও কিন্তু শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। শুধু পার্থক্য হচ্ছে এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, ঠিক আছে, আর এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। এটাও কিভাবে আসলে তার প্রমাণ আছে, কিন্তু প্রমাণটা অপ্রাসঙ্গিক হওয়ার কোনো উল্লেখ করছি না। আচ্ছা, এখন যাই হোক, আমরা যদি একটা এখন বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে এরকম যে আমরা যদি এই সমীকরণটা যদি আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা দেখব যে এই সমীকরণটা একটা ফাংশন সাইয়ের একটা ফাংশন, যেটা আর থিটা এবং ফাইয়ের সাথে সম্পর্কযুক্ত। তার মানে আমরা লিখতে পারি যে এই সমীকরণটা হচ্ছে, এই তরঙ্গ সমীকরণটা হচ্ছে একটা তরঙ্গ সমীকরণ ফাংশন, যেটাকে সাই দ্বারা সূচিত করা হচ্ছে, এবং সাইটা হচ্ছে তিনটা ফাংশন, একটা আর এর ফাংশন, একটা থিটার ফাংশন এবং একটা ফাইয়ের ফাংশন। কারণ আমরা জানি যে একটা ফাংশন যতগুলো স্বাধীন চলকের উপর নির্ভর করে, ওই ফাংশনটা ততগুলো ফাংশনের গুণফল হিসেবে বিবেচনা করা যায়। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে এই ফাংশনটাকে আমরা তিনটা আলাদা আলাদা ফাংশনের গুণফল হিসেবে বিবেচনা করতে পারি। এই কথাটা বোঝা গেল কিনা আমাকে একটু বলো। জি স্যার। জি স্যার। একটা স্ফেরিক্যাল প্রসঙ্গ কাঠামোর উপরস্থ কোনো বিন্দুতে ইলেকট্রনের অবস্থান নির্দেশক যে তরঙ্গ সমীকরণ এইটা পাওয়া যায়, এই তরঙ্গ সমীকরণটা তিনটা ফাংশন আর থিটা এবং ফাইয়ের গুণফল হিসেবে প্রকাশ করা যায়। আচ্ছা, যদি যায় তাহলে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ফাংশন যদি এখন আমরা সমাধান করি, তাহলে একটা করে কিন্তু আমরা সমাধান পাবো। যেমন মনে করো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল সে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল মনে করো যে 0। এই ফাংশনটা যদি এখন আমরা সমাধান করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল 0, এই সমীকরণটাকে যদি এখন আমরা, এই ফাংশনটাকে যদি এখন আমরা সমীকরণে বিবেচনা করি, করার জন্য যদি এখন আমরা 0 নেই, তাহলে এই সমীকরণটাকে এখন যদি আমরা সমাধান করি, তাহলে কিন্তু আমরা কিছু সমাধান পাবো। কিরকম পাবো? যেমন মনে করো যে এক্স কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু এক্স প্লাস হচ্ছে 1 এর উপর হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0, বা এক্স প্লাস 1 ইজ ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার টু 0, বা এই সমীকরণটা থেকে আমরা পাচ্ছি এক্স ইজ ইকুয়াল আমরা পাচ্ছি 1। তাহলে এক্স এর একটা সমাধান হচ্ছে 1, তার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল 1 বসাই দিলে, সরি -1 হবে, তাই না? -1 হবে, -1 স্যার, -1। হ্যাঁ -1 হবে, দুইটাই -1 হবে। তাহলে তার মানে হচ্ছে যে এই সমীকরণ যদি এখন আমরা x ইজ ইকুয়াল -1 দেই, তাহলে আমাদের এই ফাংশনটা সিদ্ধ হয়। কিভাবে সিদ্ধ হয় দেখো, f অফ x ইজ ইকুয়াল ছিল আমাদের x স্কয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 1। এখন f অফ x যদি এখন -1 দেই, তাহলে -1 এর উপর হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে 2 ইনটু হচ্ছে -1 প্লাস হচ্ছে 1, তার হচ্ছে -1 হচ্ছে +1 -2 প্লাস হচ্ছে 1।
করলে হচ্ছে কত 0 হচ্ছে। তাহলে এই ফাংশনটা আমাদের -1 এই মানটার জন্য সিদ্ধ। তাহলে এই যে এখানে যে একটা আর থিটা একটা যে ফাংশন আছে, এই ফাংশনটা তাহলে অবশ্যই কোনো না কোনো মানের জন্য সিদ্ধ হবে। যে মানটার জন্য সিদ্ধ হয় সেইটাকে বলা হচ্ছে এন, এবং এন এর নাম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। একইভাবে এই ফাংশনটাকে যদি আমি সমাধান করি তাহলে কোনো না কোনো মানের জন্য সিদ্ধ হবে। এই ফাংশনটা যে মানটার জন্য সিদ্ধ হয় সেটাকে বলা হচ্ছে এল, এবং এলটাকে বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই ফাংশনটাকে যদি আমি সমাধান করি তাহলে কোনো না কোনো মানের জন্য সিদ্ধ হবে, সেটাকে বলা হচ্ছে এম, এমটাকে বলা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে একটা বিষয় লক্ষ্য করা গেল, আমি এগুলো আবার একটু মুছাই দেই, দিয়ে ধারণাটা একটু কাজে লাগাই, যে এই যে তরঙ্গ ফাংশন, ইলেকট্রন অবস্থান নির্দেশক যে তরঙ্গ ফাংশন পাওয়া গেল, সেই তরঙ্গ ফাংশন তিনটা ফাংশনের গুণফল হিসেবে পরিচিত। ফলে একটা ফাংশন কিন্তু আরেকটার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এই আর থিটা এবং ফাই এই ফাংশনগুলো পরস্পর আন্তঃসম্পর্কযুক্ত, একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। এবং এই ফাংশনগুলোকে বলা হচ্ছে, আরটাকে বলা হচ্ছে রেডিয়াল ফাংশন। রেডিয়াল ফাংশনে যদি আমরা সমাধান করি তাহলে যে কোয়ান্টাম সংখ্যা পাবো সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একে এন দ্বারা সূচিত করা হয়। এন এর মানগুলো 1, 2, 3, 4, 5 ইত্যাদি ইত্যাদি হতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা। আর দ্বিতীয়টা হচ্ছে এই থিটাটাকে বলা হচ্ছে কোলাটিটিউড ফাংশন। এই কোলাটিটিউড ফাংশনটাকে যদি আমরা সমাধান করি তাহলে একটা কোয়ান্টাম সংখ্যা পাই, সেটাকে বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একে সাধারণত এল দ্বারা সূচিত করা হয়। যেহেতু এই ফাংশনগুলো আন্তঃসম্পর্কযুক্ত, ফলে এল এর সাথে এন এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে এল এর মান 0 থেকে শুরু করে 1, 2, 3 ইত্যাদি শুরু করে n-1 পর্যন্ত। পাশাপাশি ফাইটাকে বলা হচ্ছে এজিমাথাল ফাংশন, একে সমাধান করলে একটা কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায়, যেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটাকে এম দ্বারা সূচিত করা হয়। এবং এম এর সাথে আবার এল এর সম্পর্ক আছে। এম এর সাথে এল এর সম্পর্ক এরকম যে এম ইজ ইকুয়াল হচ্ছে 2l প্লাস হচ্ছে 1, এবং এল এর মানগুলো হয় এরকম যে 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। তাহলে একটা কথা বোঝা গেল, সেটা হচ্ছে যে এইরকম একটা স্ফেরিক্যাল সিস্টেমে কোনো বিন্দুতে ইলেকট্রনের অবস্থান নির্ণয় করার জন্য যে ফাংশনটা পাওয়া যায়, সেই ফাংশনটার অবস্থান নির্দেশ করার জন্য তিনটা আন্তঃসম্পর্কযুক্ত ফাংশনের প্রয়োজন হয়, কারণ এখানে তিনটা চলক জড়িত। প্রত্যেকটা ফাংশনকে সমাধান করলে একটা করে কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায়। এক্ষেত্রে আর কে সমাধান করলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, থিটাকে সমাধান করলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এবং ফাইকে সমাধান করলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায়। যেহেতু এই কোয়ান্টাম সংখ্যাগুলো পরস্পর আন্তঃসম্পর্কযুক্ত, মানে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, এন এর সাথে এল এর সম্পর্ক আছে, এল এর সাথে এম এর সম্পর্ক আছে, এন এর সাথে এম এর সম্পর্ক আছে, এল এর সাথে এম এর সম্পর্ক আছে, ঠিক আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক আছে। তাই এই আন্তঃসম্পর্কিত ফাংশনগুলো সমাধান করলে যে কোয়ান্টাম সংখ্যাগুলো পাওয়া যায়, সেই কোয়ান্টাম সংখ্যাগুলোর সাহায্যে এইরকম স্ফেরিক্যাল সিস্টেমের কোনো বিন্দুতে একটা ইলেকট্রন অবস্থান প্রকাশ করা যায়। তার মানে সব কথার শেষ কথা হচ্ছে, পরমাণুর উপরস্থ কোনো বিন্দুতে ইলেকট্রনের অবস্থান নির্দেশ করার জন্য আমাদেরকে তিনটা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। এই বিষয়টা বোঝা গেল কিনা আমাকে সেই কথাটা বলো। অর্থাৎ একটা ইলেকট্রনের অবস্থান প্রকাশ করার জন্য, পরমাণুতে একটা ইলেকট্রনের অবস্থান প্রকাশ করার জন্য কেন তিনটা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়, সেইটা বোঝা গেল কিনা আমাকে এই কথাটা হ্যাঁ অথবা না, অর্থাৎ কমেন্টস একটু জানিয়ে দাও, একটু দ্রুত জানিয়ে দাও। সময় আর 5 মিনিটের মতো আছে, আমি একটু দেখে নেই, আরো কিছু কথা আছে তো একটু বলে শেষ করবো। পরমাণুর উপরস্থ কোনো বিন্দুতে একটা ইলেকট্রন অবস্থান নির্দেশ করার জন্য কেন তিনটা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন, সেইটা বোঝা গেল কিনা আমাকে বলো, হ্যাঁ অথবা না লিখে বলো, কমেন্টসে জানিয়ে দাও। রনি বলেছে জি স্যার, সোহান বলেছে জি স্যার, তারপর ইয়ামিন বলেছে জি স্যার, 3 জন বলেছে জি স্যার, আর 4 জনের কি অবস্থা? রাবিব বলেছে জি স্যার, একটু মিউট করে রাখো ইয়াটা, মাইক্রোফোনটা। মিল্লাত বলেছে জি স্যার, আর 2 জনের কি অবস্থা? আচ্ছা,
আশা করা যায় সবাই বুঝে গেছে। মিল্লাত, লাবিব, ইয়ামিন, সোহান, মিল্লাত, রনি। মিল্লাত দুইবার অবশ্য কমেন্টস করেছে। আচ্ছা, আর বাকিদের রাগিবুলের কি অবস্থা? রাগিবুল বুঝতে পাওনি? ওই স্যার নাই ক্লাসে। রাগিবুল মনে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটুকু মনে রাখবো যে পরমাণু পৃষ্ঠে কোনো পরমাণুতে একটা ইলেকট্রনের অবস্থান নির্দেশ করার জন্য আমাদের 3টা কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন হয়। এই কোয়ান্টাম সংখ্যার পাশাপাশি আরেকটা কোয়ান্টাম সংখ্যা আছে যেটাকে বলা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, তো যখন আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো এই কোয়ান্টাম সংখ্যাগুলো যখন আমরা ডিটেলস আবার আলোচনা করব তখন আমরা এই বিষয়ে আরো ডিটেলস জানবো। তো আজকে এগুলোই। তো আমি এই স্লাইডগুলো একটু রিভিউ করতে চাচ্ছি। রিভিউ করে একটু কঠিন, অনেকগুলো লেখা। না, আজকে রিভিউ করবো না, অনেকগুলো লেখা। হ্যাঁ, লাগবে না স্যার, স্যার হ্যাঁ, ভালো লাগবে। ক্লাস ডাউনলোড দিন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমি একটু সংক্ষেপে কিছু কথা বলে নিই, যেহেতু রিভিউ করতেছি না, জাস্ট 2 মিনিটের মধ্যে একটু কথা শেষ করবো। সেটা হচ্ছে যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমাদের একটা প্রসঙ্গ কাঠামো এবং একটা মূলবিন্দুর প্রয়োজন হয়। এখন প্রসঙ্গ কাঠামোগুলো একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, অথবা ত্রিমাত্রিক হতে পারে। যদি একমাত্রিক হয় তাহলে একটা চলক, দ্বিমাত্রিক হলে 2টা চলক, ত্রিমাত্রিক হলে 3টে চলকের প্রয়োজন হয়। প্রসঙ্গ কাঠামোগুলো আবার বিভিন্ন রকম হতে পারে, আয়তাকার হতে পারে অথবা গোলাকার হতে পারে। যদি আয়তাকার হয় তাহলে তার উপরে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সহায়তা নেওয়া হয়। আর যদি গোলাকার হয় তাহলে সেই কাঠামোর উপরে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য পোলার স্থানাঙ্ক বিবেচনা করা হয়। তো আমাদের পরমাণুটা যেহেতু গোলাকার বা স্ফেরিক্যাল, সুতরাং আমরা ত্রিমাত্রিক কাঠামোতে একটা বৃত্তাকার কাঠামো আমরা বিবেচনা করি। তো এইরকম ত্রিমাত্রিক স্ফেরিক্যাল কাঠামোতে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য 3টে চলকের প্রয়োজন হয়। একটা হচ্ছে আর, থিটা এবং ফাই। ফলে পরমাণু পৃষ্ঠের উপরস্থ কোনো বিন্দুতে ইলেকট্রনের অবস্থান নির্দেশক যে তরঙ্গ সমীকরণ পাওয়া যায়, সেই তরঙ্গ সমীকরণ পরস্পর সম্পর্কযুক্ত 3টা ফাংশনের সাথে সম্পর্কযুক্ত। এই 3টা ফাংশনকে সমাধান করলে 3টা কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায়। তাই এই একটা পরমাণুর অবস্থান নির্দেশ করার জন্য 3টা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। তো এই কোয়ান্টাম সংখ্যাগুলো সম্বন্ধে আমরা আগামী দিন ইনশাল্লাহ ভালোভাবে জানবো। সর্বশেষ একটা কথা বলে একটু শেষ করব। সেটা হচ্ছে যে এখানে যে আমরা যে ফাই যে পাইলাম, এই ফাইয়ের যে মানটা পেলাম, এই ফাই কিন্তু এই ফাইয়ের নির্দিষ্ট কোনো তাৎপর্য নাই। ফাই জাস্ট একটা বিন্দুর অবস্থান নির্দেশ করে, ঠিক আছে? কিন্তু এই বিন্দুটা কোথায় আছে সেটা নির্দেশ করার জন্য একটা বিষয় বিবেচনা করা হয়, সেটা হচ্ছে ফাই স্কয়ার। এই ফাই স্কয়ারকে বলা হচ্ছে প্রবাবিলিটি, মানে এটাকে বলা হচ্ছে ডেনসিটি প্রবাবিলিটি অফ এ ইলেকট্রন ইন এ স্ফেরিক্যাল সিস্টেম। অর্থাৎ তোমার একটা স্ফেরিক্যাল সিস্টেমে কোনো বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটাকে মূলত সাই স্কয়ার দ্বারা সূচিত করা হয়। এইটা একটু মনে রাখবা যে সাই শুধু অবস্থান নির্দেশ করে, কিন্তু কোন জায়গায় ইলেকট্রন পাওয়া যাবে বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত সেটা নির্দেশ করে সাই স্কয়ার। এই সাই স্কয়ারকে বলা হচ্ছে প্রবাবিলিটি ফাংশন বা সম্ভাব্যতা ফাংশন। অর্থাৎ পরমাণুর উপস্থ কোনো বিন্দুতে একটা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত সেটা নির্দেশ করার জন্য সাই স্কয়ার এই টার্মটা ব্যবহার করা হয়। আর এই সাই শুধু অবস্থান নির্দেশ করে, এটি শুধু অবস্থান নির্দেশ করে, আর এইটা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নির্দেশ করে। তাই আমাদের ক্ষেত্রে এইটার চেয়ে আমাদের এইটা বেশি জরুরি, কোন জায়গায় ইলেকট্রন আছে সেইটা। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো, না হলে অবশ্য লাইনটা কেটে যাবে কিছুক্ষণ পর। কোনো জিজ্ঞাসা আছে?